কেমন আছো তোমরা? তোমরা খুব ভালো থাকো। তোমাদের কাছে আবার চলে এসেছি আজকে আরেকটি নতুন বিষয় নিয়ে। এতক্ষণে তোমরা বুঝতে পেরে গেছো যে আজকে কি বিষয় নিয়ে চর্চা করব। তো চলো আজকে সেই বিষয় নিয়ে চর্চা শুরু করব। তো আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকো। আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। আর আমার তোমাদের যদি কোনো মতামত কিছু থাকে আমার সঙ্গে শেয়ার করতে পারো। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে শুরু করব সেটা হচ্ছে গিয়ে সৎকর্ম। এই সৎকর্ম কি? যোগশাস্ত্রে সৎকর্ম বলছে এক কথায় শুদ্ধিকরণ প্রক্রিয়া। মহর্ষি ঘিরণ্ড তার রচিত ঘিরণ্ড সংহিতায় সর্বপ্রথম শরীরের শুদ্ধিকরণের জন্য ৬টি প্রক্রিয়ার কথা বর্ণনা করেছেন। সেটাকেই বলা হচ্ছে সৎকর্ম। যেমন মহর্ষি পতঞ্জলি তার অষ্টাঙ্গ যোগে ইয়ম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান এবং সমাধির কথা বলেছে, সেই রকম মহর্ষি ঘিরণ্ড প্রথমেই বলেছে সৎকর্ম, তারপরে বলেছেন আসন, মুদ্রা, প্রত্যাহার, প্রাণায়াম, ধ্যান আর সমাধি। তাহলে এই কটা অঙ্গের কথা তিনি আলোচনা করেছেন, কিন্তু সর্বাগ্রে তিনি সৎকর্মকে গুরুত্ব দিয়েছেন। তো সৎকর্মের প্রয়োজনীয়তা তো আমরা বলবোই, যে সৎকর্মের দ্বারা আমরা কিভাবে শরীরকে সুস্থ রাখতে পারি খুব সহজেই। তো এই সৎকর্মগুলো কি কি? ধৌতি বস্তিস তথা নেতিস্ত্রাটকম নৌরিকম তথা কপালভাতিশ্চিতানি ষটকর্মাণি প্রচক্ষতে। ধৌতি, বস্তি, নেতি, নৌলিক্রিয়া, ত্রাটক এবং কপালভাতি। তো এগুলোর দ্বারা আমরা কিভাবে খুব সহজে, খুব অনায়াসেই শরীরকে ভালো রাখতে পারি সেটা নিয়েই আলোচনায় আমি ঢুকছি এবারে। তো তোমরাও শুনতে থাকো। সৎকর্মের প্রয়োজনীয়তা কি? সৎকর্ম কি করে? সৎকর্মের দ্বারা এই যে ৬টা ক্রিয়ার কথা বললাম, এই ৬টা ক্রিয়া আমাদের শরীরকে পরিষ্কার রাখে এবং সুস্থ রাখে। মানব শরীরে ত্রিদোষ, ৩ ধাতু আছে, বাত, পিত্ত, কফ, এটাকে কন্ট্রোল করে এবং সর্বোপরি এটি যোগের মাধ্যমে মোক্ষ বা মুক্তির জন্য যে প্রস্তুতি, সেই পথেও তৈরি করে দেয়। এবার আসবো যে ধৌতি। প্রথম ক্রিয়া কি বলেছি? ধৌতি। ধৌতি মানে কি? ধৌতি মানে ধৌত করা, ধুয়ে পরিষ্কার করা। তাহলে এখানে ধৌতি কিভাবে করা হয়? ধৌতির দ্বারা আমাদের ভেতরে, শরীরের ভিতরে কোন কোন অঙ্গগুলো পরিষ্কার করা হয়? ধৌতির দ্বারা আমাদের খাদ্য নালী, পাকস্থলীকে পরিষ্কার করা হয়। আচ্ছা, আমাদের প্রয়োজনটা কি? আমরা দেখুন, আমরা প্রত্যেক দিনই তো ঘর বাড়ি কেন পরিষ্কার করি? আমাদের এই শরীরটা কি? মন্দির, দেবালয়। শরীরটাকে বলা হয় দেবালয়, মন্দির। একটা মন্দির যেরকম ঘরের মতো সুন্দর হয়, তাকে আমরা যত্ন করে সাজাই, ঠিক তেমনি এই শরীর মানে বাড়িটাকেও যখন আমরা ঘর বাড়ি পরিষ্কার করি, প্রতিদিনই তো করি, ঝাড় দিই, মুছি, নর্দমা পরিষ্কার করি, সপ্তাহে একদিন বাথরুম পরিষ্কার করি, বা মাসে একদিন করি, বা যেটাই করি পরিষ্কার রাখার, যেরকম ঘর বাড়ি পরিষ্কার রাখার জন্য করা হয়, ঠিক সেই রকমই এই শরীরকে পরিষ্কার রাখার জন্য করা হয়। প্রতিদিন করলেও আমরা এই ঘর বাড়িকে বিশেষ উপলক্ষে আবার আরো বিশেষভাবে পরিষ্কার করি। সেটা কখন করি? সেটা হচ্ছে দেখুন, পুজোর আগে বা নববর্ষের আগে আমরা ঘর বাড়িকে আবার কোনায় কোনায় যত নোংরা ময়লা আছে সেগুলোকে পরিষ্কার করি। ঠিক আছে? তো এই যে আমাদের এই শরীরটাও কি পরিষ্কার করি না? আমরা রোজ তো মলমূত্র ত্যাগ করি, রোজ আপনার স্নান করি, দাঁত মাজি, চোখ পরিষ্কার করি, প্রত্যেক দিনই করি। তবুও বিশেষভাবে মাসে একদিন বা ৬ মাসে একদিন আমাদের এই সৎকর্মের প্রক্রিয়াগুলো যদি আমরা করি, তাহলে আমাদের ভেতরে জমে থাকা ময়লাগুলো কিন্তু একদম পরিষ্কার হয়ে শরীর নির্মল হয়ে ওঠে। আর শরীর যত নির্মল হয়ে ওঠে, তত শরীর তথা মনও সুন্দর হয়ে ওঠে। তাই এটা আসন, প্রাণায়াম,
করার আগে অভ্যাস করার কথা আমাদের মুনি ঋষিরা বা যোগী যে মহারাজরা ছিলেন তারা নিজেরাই নির্দেশনা দিয়ে গেছেন। তাই আমাদের প্রথম কাজ হলো পরিষ্কার করা। আমরা যখন ঘর বাড়ি পরিষ্কার তো করি, কিন্তু দেখুন যখন আমরা পরিষ্কার করার পর কি করি, স্নান করি, করে ঠাকুর ঘরে যাই, পুজো করি, মনটা একদম শান্ত থাকে। সেম অ্যাজ আমাদের শরীরটাকেও পরিষ্কার করলে আমাদের মনের ভেতরেও যত জড়তা থাকে তৈরি হয় সেগুলোও চলে যায়। কিভাবে যায়? শরীরে মল জমা থাকলে কি হয়, শরীরে মলমূত্র বা পরিষ্কার করলেও কিছু না কিছু তো থেকেই যাচ্ছে, কফ সমস্ত কিছু থেকে যাচ্ছে। তো এই সমস্ত কিছু থেকে যাবার ফলে কি হয়, আমাদের শরীরের ভেতরে বিভিন্ন ধরনের রোগের আক্রমণ বা রোগের প্রকোপ বৃদ্ধি হয়। এই রোগের প্রকোপ থেকে সম্পূর্ণভাবে আমাদের সুস্থ রাখার জন্য একমাত্র প্রক্রিয়া সেটা হচ্ছে ষটকর্ম। তো ষটকর্মের মধ্যে প্রথমেই আমি বলেছি ধৌতি আমাদের কোন জায়গাটা পরিষ্কার করে, খাদ্য নালী এবং পাকস্থলী পরিষ্কার করে। বস্তি কি করে, বস্তি ক্রিয়া, এগুলো ভাগগুলো আমি একটু বাদে বলছি, কিন্তু কোনটা কি ক্রিয়া করে সেটা আগে বলি। বস্তি ক্রিয়া দ্বারা আমাদের কোলন পরিষ্কার করা। কোলন মানে আমাদের এই যে নাড়ি ভুঁড়ি, আমাদের যে স্মল ইন্টেস্টাইন, অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন এবং ডিসেন্ডিং কোলন। আমাদের কি হয়, মল অ্যাসেন্ডিং দিয়ে ডিসেন্ডিং হয়ে তারপর ট্রান্সভার্স কোলনের মাধ্যমে রেকটামের মাধ্যমে বাইরে বেরিয়ে যায়। তো সম্পূর্ণ মল তো পরিষ্কার হয় না, কিছু মল তো আমাদের ভিতরে থেকে যায়। তা মলটাকে সম্পূর্ণভাবে পরিষ্কার করার জন্য কি করা হয়, বস্তি ক্রিয়া করা হয়। নেতি, নেতি দ্বারা আমরা কোনখানটা পরিষ্কার করি, নেতি দ্বারা আমরা নাক বা ন্যাসাল প্যাসেজ পরিষ্কার করি। তাহলে নাক বা ন্যাসাল প্যাসেজটা কি হয়, আমাদের ভেতরে ন্যাসাল প্যাসেজে কফ আটকে থাকে বা আমাদের এই ভিতরে যে সাইনাসের হোলগুলো আছে সেই হোলগুলোতে কফ আটকে থাকে। প্রতিদিনই আমরা পরিষ্কার করছি, তা সত্ত্বেও কি হয়, ওর ভেতরে জমে থাকে, যেটা নেতি ক্রিয়ার মাধ্যমে ন্যাসাল প্যাসেজকে সম্পূর্ণভাবে ক্লিয়ার করা হয়, শুদ্ধ করা হয়। এবার আসবো ত্রাটক। ত্রাটক দিয়ে কি করা হয়, ত্রাটকের দ্বারা মনোযোগ বাড়াবার জন্য একটি প্রক্রিয়া, এর দ্বারা একাগ্রতা বৃদ্ধি পায়। কোনো একটি নির্দিষ্ট বিন্দুতে মনকে স্থির রাখার প্রক্রিয়া হলো ত্রাটক। এই ত্রাটক করলে আমাদের চোখের দৃষ্টি যেমন ভালো হয়, তেমনি আমাদের অন্তর্দৃষ্টি, যেটাকে আমরা বলি ইনার আই, এই ইনার আইয়ের মানে বন্ধ থাকে ইনার আইয়েরও দ্বার খুলে যায়। কপালভাতির দ্বারা আমরা কি করি, কপালভাতি আমাদের মস্তিষ্কের সামনের অংশ এবং শ্বসনতন্ত্রকেও পরিষ্কার করে দেয় কপালভাতি। অর্থাৎ যেগুলো জমে থাকে সেইগুলোকে কিন্তু আরো বেশি করে জমে, দেখবে যাদের সাইনাস আছে না, একদম জমে বরফ, এই বরফ বলছিস, পাথরের মতো শক্ত হয়ে যায়। সে পাথরের মতো শক্ত কফ কিছুতেই বেরোতে চায় না, যার ফলে কি হয়, মাথায় ব্যথা হয়, একটু রোদ লাগলেই সাইনোসাইটিসের সমস্যা বেড়ে যায়। তো এই সাইনাসকে সম্পূর্ণভাবে মানে ক্লিয়ার করা যায় বা মুক্ত করা যায় কপালভাতির দ্বারা। তো এগুলো, এই যে আমি 6টা প্রক্রিয়ার কথা বললাম, এগুলোতে এক কথায় আমি বললাম, এগুলো যেমন শরীরকে শুদ্ধ করে, তেমনি যোগের অন্যান্য যে পদ্ধতি আছে সেই পদ্ধতি বা মুখ্যের দ্বারও প্রস্তুত করে দেয়, অর্থাৎ মনকে শান্ত হতেও সাহায্য করে। এবার আমি একটু ছোট ছোট ব্যাখ্যায় আসবো। যে ধৌতি ক্রিয়া, শরীরের ভেতরে আমাদের যত নাড়ি আছে অর্থাৎ হঠযোগ প্রদীপিকা অনুসারে বলি বা অথর্ব বেদ অনুসারে যদি বলি, আমাদের শরীরে 72,72,10,201টি নাড়ি আছে। আর শিবসংগীতার মতে 3.5 লক্ষ নাড়ি আছে। এই সমস্ত নাড়িগুলোকে স্নাত করা, একদম ধুয়ে পরিষ্কার করে দেয়, আমাদের ব্লাড সার্কুলেশনকে ভালো করে এবং সমস্ত ডাইজেস্টিভ সিস্টেমকে পরিষ্কার করে দেয়। আমাদের যেমন বলে নি, আমাদের এই ধৌতি হলো 4 প্রকার, অন্তর্ধৌতি, দণ্ডধৌতি, হৃদধৌতি এবং মূলশোধন ধৌতি। এই অন্তর্ধৌতি আবার 4 প্রকার। অন্তর্ধৌতি 4 প্রকার কি কি, বাতসার ধৌতি, বারিসার ধৌতি, অগ্নিসার ধৌতি, বহিষ্কৃত ধৌতি।
এগুলোর মধ্যে সব ধৌতি আমরা করি না, আমরা যে ধৌতিগুলো করি সেগুলোর কথা অবশ্যই বলবো। আর তোমার অন্তর্ধৌতি হয়ে গেল। দন্ত ধৌতিও 4 প্রকার। দণ্ড ধৌতি 4 প্রকারের মধ্যে পড়ছে দন্ত মূল ধৌতি, জিহ্বা মূল ধৌতি, কর্ণরন্ধ্র ধৌতি, কপাল রন্ধ্র ধৌতি। আবার হৃদধৌতি 4 প্রকার। হৃদধৌতি 3 প্রকার, দণ্ড ধৌতি, বমন ধৌতি এবং বস্ত্র ধৌতি। তাহলে হৃদধৌতি ক প্রকার হলো? 3 প্রকার, দণ্ড ধৌতি, বমন ধৌতি, বস্ত্র ধৌতি। এর মধ্যে আমি আজকে শুধু বমন ধৌতির কথাটা বলবো। বমন ধৌতি করলে আমাদের কি হয়? বমন ধৌতি করলে আমাদের যে খাদ্যদ্রব্যগুলো স্টমাকে বা পাকস্থলীতে পাচন ক্রিয়ায় সঠিকভাবে হজম হয় না, জমে থাকে, টক জল বলি, পিত্ত বলি, বা খাবারের যে অংশগুলো ওখানে বদহজমের জন্য জমে থাকে, সেটা আমরা বমন ধৌতি করে যদি বার করে দিই, তাহলে আমাদের কি হয়? তাহলে আমাদের ভিতরটা সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে যায়। অর্থাৎ বমি করে বার করে দেওয়া। সেই বমি করে দেওয়ার বার করে দেওয়ার একটি প্রক্রিয়া আছে, সেটা আমি একদিন আলাদা করে বলবো যে বমন ধৌতি এই প্রক্রিয়াটা কি। আজকে শুধু সৎকর্মের প্রয়োজনীয়তাটাই বলছি। বমি করে দিলে কি হয়? সেই জমে থাকা যেগুলো হজম হয়নি, সেই খাদ্যদ্রব্যগুলো বেরিয়ে যাওয়ার ফলে সেগুলো শরীরের মধ্যে আর বিপরীত প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে না। ফলে আমাদের টক জলটাও বেরিয়ে যায়, পিত্ত থাকলে পিত্তটাও বেরিয়ে যায়। অনেকেরও তো পিত্ত পরে দেখবেন মুখ তেতো হয়ে থাকে। ফলে আমাদের হজম সংক্রান্ত সমস্যাগুলো প্রথমেই কাটিয়ে দেয়। আর যে কোনো রকম ডাইজেস্টিভ সিস্টেমের, যেটা বদহজম বলুন, খিদে না পাওয়া বলুন, বা পেটে ব্যথা বলুন, পেট ফাঁপা বলুন, এই ধরনের সমস্যাগুলো সম্পূর্ণরূপে মুক্ত এবং অনায়াসেই হয়। আর বস্তি কি করে? বস্তি আমাদের 2 প্রকার, একটি হচ্ছে স্থলবস্তি আর একটি হচ্ছে গিয়ে জলবস্তি। আর জলবস্তিটাই আমরা বলি, জলের মধ্যে বসে উৎকটাসনের ভঙ্গিতে যদি এটা বসা হয়, মানে পূর্ণ উৎকটাসনের ভঙ্গিতে, এবং আমাদের রেকটাম দিয়ে জলটাকে কি করতে হবে? ভিতরের দিকে টানতে হয়। টানলে কি হয়? আমাদের রেকটামের ভিতরে জলটা প্রবেশ করে এবং রেকটামের ভেতরে বা মলদ্বারের ভেতরে জমে থাকা ময়লাগুলোকে সে পরিষ্কার করে দেয়। ঠিক যেভাবে ডুজ প্রক্রিয়া আছে না, আমরা ডুজ দেওয়া হয়, দিয়ে আমাদের মলকে নরম করে একদম পাতলা করে জলের সঙ্গে বার করিয়ে আনা হয় যাদের প্রচন্ড কোষ্ঠকাঠিন্য আছে। তো এই বস্তি ক্রিয়ার মাধ্যমে কি হয়? আমাদের কোষ্ঠ শুদ্ধি হয়। প্রচন্ড কনস্টিপেশনের যাদের সমস্যা আছে বা আমাশার জন্য যাদের সমস্যা হয়ে যায়, তারা কিন্তু এই মল নাড়িকে পরিষ্কার করে ফেলে, একদম সম্পূর্ণভাবে পরিষ্কার করে ফেলতে পারেন এই বস্তি ক্রিয়ার মাধ্যমে। স্থলবস্তিটা আর কিছুই না, একটা ছোট্ট পাইপের মতো ভেতর দিকে ঢুকিয়ে দিয়ে জলটাকে তো টানতেই হবে, কিন্তু সম্পূর্ণ জলে বসার প্রয়োজন হয় না। ওই টিউবটার মাধ্যমে জলটাকে ভিতরে আকর্ষণ করতে হয়। এটা একটা পদ্ধতি আছে। সেই পদ্ধতি যদি আমরা সবাই না পারি, তো আমরা ডুজেরই ব্যবস্থা করি বা ডুজ দিয়েই করবার চেষ্টা করা হয়। এবার আসবো আমরা নেতি। নেতিটা কি? নেতির দ্বারা আমরা বলেছি নাকের ভেতরে যে ন্যাসাল প্যাসেজ এবং গলার মধ্যে জমে থাকা ময়লা এবং দূষিত পদার্থ থাকে, সেগুলোকে সহজে বের করে দেওয়া হয়। নেতি ক্রিয়াও বিভিন্ন ধরনের হয়, সূত্র নেতি, জলনেতি, ঘৃত নেতি, দুগ্ধ নেতি, এইরকম বহু রকম আছে। তো আমরা জলনেতি এবং সূত্রনেতির কথাই বলবো। একটা হচ্ছে জলের মাধ্যমে করা হয়, একটা রাবার পাইপ, বর্তমানে রাবারের পাইপ ঢুকিয়ে করা হয়। জলনেতি একটা নাক দিয়ে জল নিয়ে অন্য নাক দিয়ে বার করা হয়, আবার বাঁ নাক দিয়ে নিয়ে আবার ডান নাক দিয়ে জলটাকে বার করা হয়। এর ফলে কি হয়? ওর ভেতরের যে ময়লাগুলো জমে থাকে সেগুলো সহজেই বেরিয়ে আসে। কিন্তু জলনেতি করার পরে একটু কপালভাতি করার দরকার হয়, কারণ এই হোলগুলোতে যদি জল জমে যায় তাহলে বিপরীত সমস্যার সৃষ্টি হতে পারে। সেই কারণে একটু কপালভাতি করে নিলে কি হয়? ওই সাইনাসের হোলের মধ্যেও যে কফগুলো জমে থাকে, জলটা যাওয়ার ফলে কি হয়? সেগুলো নরম হয়ে আমাদের কপালভাতির সঙ্গে বাইরে বেরিয়ে আসতে পারে। শরীরের প্রয়োজনীয়তা অনুযায়ী দুগ্ধনেতি, ঘৃতনেতি ইত্যাদি করা হয়।
এগুলোর ফলে আমাদের মাইগ্রেনের সমস্যাও অনেক সময় খুব ভালো হয়। হাঁপানি বলুন, সর্দি কাশি বলুন, হাঁচি বলুন, নাক দিয়ে জল পড়া বলুন, শ্বাসকষ্ট, সাইনোসাইটিস, বিভিন্ন রোগ এগুলো তো দূর করেই। এছাড়া আমাদের ঘ্রাণ শক্তি, দৃষ্টিশক্তিও বৃদ্ধি পায় নেতির দ্বারা। নৌলি ক্রিয়া কি করা হয়? নৌলি ক্রিয়া হচ্ছে গিয়ে একটু হাফ দাঁড়িয়ে বা বসেও এটা করতে পারা যায়। বসে অবশ্য করা হয় না নৌলি, হাফ দাঁড়ানো, দাঁড়িয়ে একটু শরীরটাকে সামনের দিকে বেন্ড করতে হয়, হাত দুটোকে থাইয়ের ওপরে রাখতে হয়, রেখে শ্বাসটা নিয়ে শ্বাস ছেড়ে পেটটাকে ভেতর দিকে ঢুকিয়ে শ্বাস বন্ধ করে পেটের যে মাঝখানে পেশিটা আছে সেই পেশিটাকে কি করতে হয়? টানতে হয়। আকর্ষণ করলে সেটা ফুলে ওঠে, মানে বেরিয়ে আসে। ফুলে ওঠে মানে বেরিয়ে আসে। ফলে আমাদের ভিতরের দিকে এবং সেটাকে মুভও করা যায়, তাকে রোলিংও করা যায়। এইভাবে এটা মধ্যনৌলি হয়। ঠিক সেম অ্যাজ ডান দিকে চাপ দিয়ে করলে, মানে থাইয়ের ওপর ডান দিকে চাপ দিয়ে করে ডান দিকের পেশিটাকে যদি আকর্ষণ করা হয় তখন ওই ধীরে ধীরে আবার ডান দিকে পেশিটা বেরিয়ে আসে। এইভাবে ডান নৌলি, বাম নৌলি, মধ্যনৌলি করা যায় এবং এটাকে রোলিংও করা যায়, নৌলিকে রোলও করা যায়। ফলে পেরিস্টালটিক মুভমেন্টটা অনেক বেশি বাড়ে। পেরিস্টালটিক মুভমেন্টটা অনেক বেশি বাড়ার ফলে কি হয়? পেটে যে সমস্ত জমে থাকে, সে লার্জ ইন্টেস্টাইন হোক বা স্মল ইন্টেস্টাইন হোক, সেগুলো কি হয়, যেগুলো সহজে বেরিয়ে আসতে চায় না, ওগুলো ধীরে ধীরে আমাদের মল ত্যাগের জন্য সাহায্য করে। তো এর ফলে কি হয়? আমাদের লিভার বলুন, স্টমাকের কাজ বলুন ভালো হয়, ডাইজেশন পাওয়ার বাড়ে, কনস্টিপেশন দূর হয়, কিডনির স্বাস্থ্য ভালো থাকে, কিডনির কাজও ভালো হয়। আর ত্রাটক, ত্রাটক কি করে? প্রথমেই বলেছি আমাদের চোখকে ভালো রাখে, দৃষ্টিশক্তিকে বৃদ্ধি করে এবং একই সঙ্গে আমাদের ইনার আই বা অন্তর্দৃষ্টিকেও বাড়ায় এবং আমাদের মনঃসংযোগকে বাড়াতে সাহায্য করে, একাগ্রতাকে বাড়ায়, আমাদের মেন্টাল এবিলিটিকে বাড়িয়ে দেয় প্রচুর পরিমাণে। আমাদের মন যত বেশি স্থির হয় তত বেশি ধ্যানের উপযোগী হয়ে ওঠে। তো ত্রাটকের দ্বারা আমাদের ধ্যানের উপযোগী ক্ষেত্র প্রস্তুত হয়। এটা কিরকম? একটু দূরত্বে চোখের সোজাসুজি একটি প্রদীপ রাখতে হয়, ঘিয়ের হলে ভালো হয়। তো সেই প্রদীপের শিখার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে হয়, চোখের পাতা না ফেলে। ঘরটা অন্ধকার করে নিতে পারলে বেশি ভালো হয় এবং তার আগে কি করতে হবে? একটু অনুলোম বিলোম প্রাণায়াম করে তারপর ত্রাটক অভ্যাস করলে আরো বেশি ভালো হয়। এবং ত্রাটকের শেষেও একটু নিজে মনকে শান্ত রেখে কিছুক্ষণ থাকার পরে আবার একটুখানি ধীরে ধীরে অনুলোম বিলোম প্রাণায়াম করে নিলে আরো বেশি এটার এফেক্ট পাওয়া যায়। ত্রাটক আমাদের যারা ভাবছেন যে মেডিটেশন করতে চাইছেন তারা এইভাবে ত্রাটক অভ্যাস করতে পারেন, বা আপনি একটু দূরে দেয়ালে একটা টিপ লাগাতে পারেন, চোখের সোজাসুজি সবুজ রঙের টিপ লাগাবেন। যেদিনকে শুধু ত্রাটক নিয়ে ব্যাখ্যা করবো আর একটু, সেদিনকে আর একটু ডিটেলসে বলে দেবো, যে তার দিকে এক দৃষ্টি থাকুন, তাকিয়ে থাকুন। তার দ্বারা আপনাদের এই যাদের মনে হচ্ছে যে এই গতিময় যুগে মেন্টাল স্ট্রেস বাড়ছে, মনে শান্তি পাচ্ছেন না, তারা ত্রাটক অভ্যাস করুন, সমস্ত দিক থেকে ভালো হবে। একদম ব্রেন পাওয়ারকেও বাড়িয়ে দেবে ত্রাটক। আর যেটা বলবো এবারে সেটা হচ্ছে কপালভাতি। কপালভাতি, কপাল শব্দটার অর্থ হলো করটি বা খুলি, আর ভাতি মানে দীপ্তি, উজ্জ্বল। অর্থাৎ আমাদের এই সমস্ত জায়গাটা, যেটা এই খুলির ভিতরের যে সম্পূর্ণ অংশ, সেটাকে পরিষ্কার করে দেয় কপালভাতি। ঘিরণ্ড সঙ্গে তাকে ভালভাতিও বলা হয়েছে। এই কপালভাতি করার ফলে এটাকে ভাতি কেন বলছে? আমাদের আভ্যন্তরীণ ঔজ্জ্বল্য বৃদ্ধি পায়। অর্থাৎ ব্রেন পাওয়ার যখন ঠিক হয়ে যায়, আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যখন অ্যাক্টিভেট হয়ে যায় বা পূর্ণরূপে কাজ করে, তখন কিন্তু আমাদের ভিতরের যে জ্যোতি, ভিতরের যে শক্তি, সেটা কি হয়? ধীরে ধীরে প্রকট হয়ে ওঠে, সেটা প্রকাশিত হয়ে ওঠে। তাই যে কোনো ধ্যানাসনে বসুন এবং শ্বাস নিয়ে নিতে হবে এবং পরে শ্বাস ক্রমাগত ছাড়ার সময় নাভিমূলে ধাক্কা দিতে হবে এবং দুটি শ্বাস, এটা মূলত শ্বাস ছাড়ার প্রক্রিয়া। কিন্তু আপনাদের প্রশ্ন থাকবে যে নেব কখন? দুটো শ্বাস নেওয়া ছাড়ার
মাঝে যে পজিং টাইম আসছে সেই সময় অটোমেটিক্যালি শ্বাস আমাদের ভিতরে যায়। তাই আপনাদেরকে কোনো চেষ্টা আলাদা করে করতে হবে না, এটা অটোমেটিক্যালি হয়েই যাবে, আপনা আপনি শ্বাস নেওয়া হয়ে যাবে। তাই এর জন্য চিন্তা করতে হবে না, শুধুমাত্র ধ্যান দেবেন নাভি মূলে শ্বাসটাকে ধাক্কা মেরে ছাড়তে হবে। এর ফলে আমাদের রেসপিরেটরি সিস্টেম বলুন, নার্ভাস সিস্টেম বলুন অ্যাক্টিভেট হয়, ফলে সর্দি কাশি ঠান্ডা লাগা ভালো হয়, হার্টের কাজ ভালো হয়, এমনকি হার্টের ব্লকেজকেও এটা ঠিক রাখে, কোলেস্টেরলকে দূর করে দেয়। কোলেস্টেরলকে দূর করে দেওয়ার ফলে কি আমাদের প্রেশার জনিত মানে রক্তচাপ জনিত সমস্যাকেও দূরে রাখে, হাঁপানি ভালো হয়, যাদের শ্লেষ্মার ধাত আছে তাদের সর্দি কাশি কফ জনিত যে সমস্যা সেটাকে ঠিক রাখে, ত্রিদোষ বাত পিত্ত কফ এই ত্রিদোষকে নষ্ট করে, সাইনোসাইটিসের সমস্যা থাকলে সেটাকেও ভালো করে দেয়, কনস্টিপেশন তো দূর হয়ই, হজম ভালো হয়। এক কথায় বলা যায় যে এটা আমাদের একটা সর্বশ্রেষ্ঠ ক্রিয়া। কপালভাতি একাই 100, গ্যারান্টি দিতে পারি 100 ভাগ সমস্যাকে কিন্তু কপালভাতি ক্রিয়ার দ্বারাই কন্ট্রোল করা সম্ভব হয়। তবে হ্যাঁ, কিছু প্রতিবন্ধকশান আছে, সতর্কতা আছে, যাদের অ্যাকিউট হার্টের প্রবলেম আছে বা হাইপার টেনশনের সমস্যা আছে বা কোমরে লাম্বার স্পন্ডলাইটিস বা আর্থারাইটিসের সমস্যা আছে বা হার্নিয়ার সমস্যা আছে, তারা এটাকে করবেন না। করলেও আপনি যার কাছ থেকে শিখছেন তার কাছে বসে সেটা যথোপযুক্তভাবে শিখে নিয়ে তবে করুন, যে আপনি কতটা করবেন, কতক্ষণ করবেন, কখন করবেন না। তো এটা অবশ্যই সেইভাবে করবেন, প্রয়োজন হলে আপনারা আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন। সাইনাসের সমস্যাতে 100 ভাগ ঠিক করা যায়। তবে হ্যাঁ, যাদের মাইগ্রেন আছে, মাইগ্রেনের ক্ষেত্রে কিন্তু অনুলোম বিলোম প্রাণায়াম বেশি করে করুন, কপালভাতি করবেন না। এইটুকু বলতে পারি যে যারা করবেন না বললাম তারা বাদ দিয়ে, আর যাদের সিজার হয়েছে রিসেন্ট তারা করবেন না, গর্ভবতী মায়েরা করবেন না। হ্যাঁ, তো এরকম কিছু কিছু বিষয় আছে যে ক্ষেত্রে করবেন না, বাকি ক্ষেত্রে কপালভাতি আপনি করুন। কপালভাতি আর অনুলোম বিলোম একাই 100, অন্য কোনো যদি কিছু নাই করেন, শুধু কপালভাতি আর অনুলোমের বিলোমের ওপরে আপনারা প্রতিদিন অভ্যাস করুন, দুবেলা অভ্যাস করুন, প্রয়োজন হলে আপনি 3 বেলাও করতে পারেন, আপনি রেজাল্ট দেখবেন। আপনার মৃতপ্রায় সেলগুলো নতুনভাবে আবার জীবিত হয়ে উঠবে, অর্থাৎ সঞ্জীবনী শক্তি বৃদ্ধি পায় আমাদের এই সমস্ত কপালভাতির মাধ্যমে তো পাওয়াই যায়। এই যে সৎকর্মের ব্যাখ্যা করলাম, আমাদের শরীরে বিভিন্ন অঙ্গকে বিভিন্ন অংশকে একদম সম্পূর্ণভাবে পরিষ্কার করে দেয়, যেটা আমরা আসন বা অন্য কোনো কিছুর মাধ্যমে সহজে করে উঠতে পারি না। আসন বা এক্সারসাইজের মাধ্যমে হ্যাঁ অন্য ধরনের উপকার নিশ্চয়ই পাবেন, কিন্তু এইগুলো যদি আমরা না করি তাহলে কিন্তু শরীরকে সুন্দরভাবে সুচারুরূপে আমরা পরিচালিত করতে পারবো না। তা আজকে এই পর্যন্তই, আবার পরে আমি এগুলোরই বিভিন্ন ভাগকে নিয়ে আসবো, সেটা কিভাবে করবেন, কি উপায়ে করবেন, প্রয়োজন হলে আমি প্র্যাকটিক্যালও আপনাদের দেখিয়ে দেবো। প্র্যাকটিক্যাল অন্য একদিন দেখাবো, আগে বিষয়টা বুঝে নিয়ে শুনে নিয়ে তবেই প্র্যাকটিক্যালে যাবেন, নচেত এটা করা সম্ভব হবে না। দুটো ধৌতি ক্রিয়া তো অবশ্যই আপনারা করতে পারবেন, বমন ধৌতি। আর বমন ধৌতির দুটো ভাগ আছে, একটি কুঞ্জল একটি বাগি, সেগুলো পরে আলোচনা করে দেবো। আর নেতির মধ্যে জলনেতি এবং সূত্রনেতি যদি অভ্যাস করেন, আর অগ্নিসার ক্রিয়াও যদি অভ্যাস করেন, যেটা অগ্নিসার ধৌতি হিসেবে এখানে বলা আছে, তো সেগুলো অন্য কোনো দিনের আলোচনায় আবার আসবো। ততক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। তো আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। তো এইভাবে আপনারা সৎকর্মকে কাজে লাগাবেন আগামী দিন, আশা রাখছি। তো সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। অনুরোধ রইল একটাই, যে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাকে আমার সঙ্গে সহযোগিতার হাত নিশ্চয়ই বাড়িয়ে দেবেন। আপনার আমার বন্ধুত্ব চিরকালীন হোক। সবাই ভালো থাকুন। ওম শান্তি।